নিরাশার মুহূর্তে একবার রক্ত না পেয়ে অসহায় হয়ে পড়েছিলেন এক জীবন। সেই অভিজ্ঞতায় বদলে দিয়েছে একজন মানুষকে। তিনি রুমেল রহমান, রক্তবন্ধন রাজশাহী এর প্রতিষ্ঠাতা। গত 7 বছর ধরে নিরলসভাবে সংগ্রহ করে চলেছেন জীবন বাঁচানোর উপকরণ রক্ত। আজ তিনি একজন স্বেচ্ছাসেবক নন, তিনি একজন সোশ্যাল হিরো, যিনি মানবতার হাত বাড়িয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর গুরুত্বপূর্ণ অংশ সুস্বাস্থ্য ও কল্যাণ অর্জনে রাখছেন অসামান্য ভূমিকা। তার এই যাত্রা প্রমাণ করে একজন মানুষের ইচ্ছা আর মানবতার শক্তিই পারে সমাজকে বদলে দিতে। এই বেসরকারি তথ্য মতে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর 20 লাখ প্লাস রক্তের প্রয়োজন হয়, যেটা সরকারিভাবে বলা হয় 8 লাখ। আর 8 লাখের ভিতরে যদি আমরা সরকারি ধরি, সেখানে আপনার হচ্ছে 3 থেকে 4 লাখ ব্যাগ রক্ত ম্যানেজ হয়। আর সরকারি হিসাবে হচ্ছে 12 লাখ ব্যাগ রক্ত ম্যানেজ হয়, 8 লাখ ব্যাগ রক্ত ম্যানেজ হয় না। এই ঘাটতিটার কারণে অনেক রোগী তাদের হাত পা বা যে কোনো অঙ্গ হারাচ্ছে। দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমার্জেন্সি রক্ত দিলে হয়তো সেই হাতটা বাঁচানো সম্ভব হতো, বাট রক্ত অ্যারেঞ্জ করতে না পারার কারণে সেই অঙ্গহানি হচ্ছে বা অঙ্গ কেটে ফেলা লাগছে, বা অনেকের জীবন চলে যাচ্ছে। বিশেষ করে অ্যাক্সিডেন্টের ফলে যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তাদের হচ্ছে হিমোফিলিয়া থাকতে পারে বা এরকম কোনো রোগ থাকতে পারে যে কারণে রক্ত পড়াটা বা বন্ধ হচ্ছে না। তো এই কারণে অনেক রোগী প্রাণ হারাচ্ছে। আর এই রক্তের যে ঘাটতিটা আছে, ঘাটতিটা পূরণ করতে পারে একমাত্র আপনার আমার মতো সাধারণ মানুষ, রক্তদানের সক্ষম যারা আছে। তারা যদি এক ব্যাগ রক্ত দেয়, সেই রক্তর উসিলায় সেই মানুষের জীবন অথবা অঙ্গটা বাঁচতে পারে। রক্ত এরকম সময় মানুষের লাগে যে সময় মানুষের শরীরে ওষুধ আর কাজ করবে না। এবং এরকম হতে পারে, এই রক্তটা হতে পারে মানুষের বাঁচার শেষ উসিলা। আমরা এটা বলি না যে রক্ত দিলেই মানুষ বাঁচবে। রক্ত দিলে যদি মানুষ বাঁচতো, তাহলে একটি রোগীকে 70 ব্যাগ রক্ত দেওয়ার পরে মারা গেছে এরকম রেকর্ড কোথাও থাকতো না। আচ্ছা, অর্থায়নের বিষয়টা হচ্ছে, আমরা রক্তবন্ধন ফাউন্ডেশনে বর্তমানে যারা আছি, আমাদের যেই স্টেক হোল্ডার বা হচ্ছে আমাদের যেই স্বেচ্ছাসেবীরা আছে, আমরা প্রথমত চেষ্টা করি নিজের পকেট থেকে যতটুকু সম্ভব, তার সাথে যে ঘাটতিগুলো থাকে এই ঘাটতিগুলো আমরা পূরণের জন্য আমরা রক্তবন্ধন ফাউন্ডেশনে আমাদের বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, আপনারা দেখতে পারেন। সে পোস্ট করলে অনেকে এগিয়ে আসে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 1000 2000 টাকা এভাবে টাকা পয়সা দেয়। এবং পাশাপাশি আমাদের বেশ কিছু ডক্টর রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে আমাদের পরিবার থেকে আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে, বাবা মানুষের উপকার করবা, ভালো কাজ করবা, কখনো কারো ক্ষতি করবা না। কিন্তু এই রক্তদানের বিষয়ে দেখা যায় আমাদের সবচেয়ে বড় বাধাটা আমাদের পরিবার থেকেই আসে। কারণ আমি যখন রক্ত দিতে যাব, তখন দেখা যায় আমার পরিবার থেকে আমার বাবা বা মা আমাকে নিষেধ করছে, রক্ত দেওয়া যাবে না, রক্ত দিলে তুমি দুর্বল হয়ে যাবা। আসলে আমরা তাদেরকে বুঝাইতে পারি না বা বুঝাই না, বা চেষ্টাও করি না যে তাদেরকে আমরা সচেতন করব। মেডিকেলে একটা ডোনার নিয়ে গেছিলাম সকালে ডোনেট করানোর জন্য। এটা করোনার সময় ঘটনা। তো ডোনেট করার সময় আমাকে একটি পরিবার থেকে রিকোয়েস্ট করে যে হচ্ছে তাদের মেয়ে সিজার হবে, সিজারের জন্য রক্ত লাগবে ও পজিটিভ। তো পাশে দেখি তার ভাই আছে, ভাইকে জিজ্ঞেস করি যে আপনার রক্তের গ্রুপ কী? বলছে আমি জানি না। বলছে ভাই, আপনি এক ব্যাগ রক্ত দিলেই হবে, রক্ত দিলে সে আপনার বোনটা বাঁচবে এবং আপনার যে ভাতিজা বা ভাগ্নি বা ভাগনা যেটা আসবে, তার জীবনটা সুরক্ষিত হতে পারে। সে রক্তদানে রাজি হয়। পাশ থেকে হঠাৎ করে তার মা বলে বসে, আমার ছেলের রক্ত নেওয়া যাবে না, আমার ছেলে হার্টের সমস্যা আছে। তো হার্টের সমস্যা কতদিন ধরে? অনেক দিন ধরে। বলছে কী ওষুধ খায়? ওষুধের নাম আর বলতে পারে না। তো এরকম হচ্ছে আমাদের পরিস্থিতি, যে আমরা মানুষের কাছ থেকে রক্ত নিব কিন্তু মানুষকে রক্ত দিব না। আসলে আপনি আমি যদি রক্ত না দেই, আলটিমেটলি দেখা যায় আপনার প্রয়োজনে আপনি পূরণ করতে পারছেন না। আমি তো অপরিচিত মানুষ, আমি কেন আপনাকে সহায়তা করতে যাব? গ্রামের অভিজ্ঞতা আমরা প্রায়ই পাই, যে গ্রাম থেকে অনেকে আসে, বিশেষ করে সিজারের ক্ষেত্রে বলি যে সিজারের জন্য আসে। বা গতকালকে একটি ঘটনা বলি, গতকালকে আমি ব্লাড ব্যাঙ্কে একটা পজিটিভ দিয়েছি। তো আসছে নাটোর থেকে, রোগীর পেট ফুটা হয়ে গেছে। রোগীর সাথে আসছে একজন লোক যার কিডনি সমস্যা, যে রক্ত দিতে পারবে না। এই সময় পেট যেহেতু ফুটা হয়ে গেছে, নারী অপারেশন করছে। অপারেশন পরে রোগীর অবস্থা খুবই মুমূর্ষ। ডাক্তার বলছে এই মুহূর্তে রক্ত না দিলে বাঁচানো যাবে না। তো এরকম যে ক্ষেত্রগুলো আসে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, যে হঠাৎ করে রাত্রেবেলা যদি ফোন দেন যে হচ্ছে রক্ত লাগবে, এখনই দেওয়া লাগবে, তো এটা নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি গ্রামের যারা আসেন তাদেরকে চেষ্টা করবো, যারা শিক্ষিত মানুষ আছেন তারা সচেতন করবেন। বিশেষ করে গ্রাম থেকে যখন কাউকে ঢাকায় বা শহরে নিয়ে আসা হয়, তো সেক্ষেত্রে তাদের সাথে 2-4 জন সুস্থ মানুষকে পাঠানোর চেষ্টা করবেন। 2-4 জন সুস্থ মানুষকে পাঠালে তারা রক্তদান করে ইমিডিয়েট যে পরিস্থিতিগুলো আছে, পরিস্থিতিগুলো ট্যাকেল দিতে পারবে। কারণ গ্রাম থেকে বলেন, শহর থেকে আসেন, আমি রাজশাহীরই উদাহরণ দিতে পারি। রাজশাহীতে আপনার রোগী আসে, দেখেন রাজশাহীর স্থানীয় রোগী আছে চুয়াডাঙ্গা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খুলনা, এদিকে হচ্ছে কুষ্টিয়া, এই বিভিন্ন জায়গা থেকে রোগী আসে। তো এই রোগীগুলো আসার কারণে রোগীর সাথে ডোনার আসতেছে না। রক্তের তো প্রয়োজন ম্যাক্সিমামই সবার লাগে, বিশেষ করে অপারেশনের ক্ষেত্রে।
তো এই পূরণগুলো করতে গেলে আমাদেরকে রাজশাহী যারা লোকাল আছে তাদেরই শরণাপন্ন হওয়া লাগে বা স্টুডেন্ট যারা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থা হয়ে যায় যে রোগীর সংখ্যা বেশি, ডোনারের বা রাজশাহীতে যারা রক্তদান সক্ষম তাদের সংখ্যা কম হয়ে যায়। তো যারা বাহির থেকে আসেন তারা চেষ্টা করবেন যে দু একজনকে নিয়ে আসার জন্য, এবং এই ভিডিওটি যারা দেখবেন শিক্ষিত যারা আছেন তারা আপনাদের অঞ্চলে যারা আছে বা এলাকা যারা আছে তাদেরকে সচেতন করবেন, তারা যেন রক্তদানে সচেতন হয় এবং রক্তদান করে। আসলে করোনার সময় কতটা ভয়াবহ ছিল সেটা আমরা সবাই উপলব্ধি করছি, কিন্তু মেডিকেলে যারা আসতো তারা জানে করোনার সময় কী অবস্থা ছিল। বিশেষ করে আপনাদেরকে যেটা বললাম, ডায়ালাইসিস, ক্যান্সার বা হচ্ছে আপনার থ্যালাসেমিয়া যে রোগী, তাদের প্রত্যেক মাসেই রক্ত লাগে, বা অনেকের সপ্তাহে 1 ব্যাগ 2 ব্যাগ করে রক্ত লাগে। তাদের ক্রাইসিসটা তো আর করোনা মানে নাই, রক্তের প্রয়োজন, তারা রক্তের জন্য হাহাকার করছে, মেডিকেলে আসছে, ছুটে বেড়াইছে। তাদের জন্য রক্ত ম্যানেজ করাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং অনেক সংগঠন আছে রাজশাহীতে বা বাংলাদেশে আছে, অনেক সংগঠন ওই সময় নিজেদের ফোন বন্ধ করে রাখছে। ইভেন ফোন দিয়ে এরকমও বলতো, ভাইয়া আমি রুবেল রহমান অমুক সংগঠনের সভাপতি বলতেছি, ভাই আমার একটা রোগী আছে, রোগীর জন্য রক্ত লাগবে, রক্ত ম্যানেজ করে দিয়ে একটু ডোনেট করে আসেন না। অথবা এরকমও ছিল, ভাই আমার কাছে ডোনারও আছে এবং আমার কাছে রোগী আছে, একটু যদি ডোনেট করে দিতেন উপকার হতো। আমার বাসা থেকে আমাকে বাইরে হতে দেয় না, বাসা থেকে বাইরে হলে যদি আমার আব্বু আম্মু অসুস্থ হয়ে যায়। আসলে এরকম পরিস্থিতিতে আমরা পড়ছি, চ্যালেঞ্জিং ছিল। এবং এরকমও হয়েছে, মানে তাদেরকে আমি ফোন দিয়ে লাস্টে বলতে বাধ্য হয়েছি যে ভাই রাজশাহীতে যারা আছে তারা জানে বা দেখছে আমি ওই সময় ক্র্যাশ নিয়ে হাঁটাচলা করতাম, লিগামেন্টের সমস্যা ছিল। তো ওই সময় আমার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট, মা এবং বাবা উভয়ের সাথে ডায়াবেটিক্সের রোগী। আমি বলতাম ভাই আমার বাসায় এরকম পরিবার, আমাকে তারপরেও আপনারা এই কথা বলছেন, আপনারা আসলে মনে হয় এই কাজগুলো সুবিধা হতো। তো নিজেকেও সময় উৎসর্গ করতে পারছিলাম। আমাদের রাজশাহীতে 5 জন মানুষ ছিলাম, 2টা সংগঠনের বা 3টা সংগঠনের ছিলাম, 5 জন মানুষ টোটাল। তারা পুরো রাজশাহীতে করোনার সময় সকাল 8টার সময় বাসা থেকে বার হতাম, রাতে 2টার সময় বাসায় যেতাম। এই সময় বিভিন্ন হাসপাতালে করোনার যে রোগী আছে তাদের ওষুধ দেওয়া, তাদের অন্য কিছু লাগলে খাবার পৌঁছে দেওয়া, এগুলো করার পাশাপাশি মেডিকেলে ডোনার নিয়ে আসা, মেডিকেল ডোনারকে ডোনেট করানো, আবার সেফলি বাসায় পৌঁছে দেওয়া, এই রিস্কগুলো আমাদের সাথে ছিল। এবং আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই তাদেরকে এখন, যারা হচ্ছে সংগঠন বন্ধ রাখছিলেন বা কার্যক্রম বন্ধ রাখছিলেন। তারা বন্ধ রাখছিলেন বলে হয়তো করোনার সময় রাজশাহীতে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ বা সৌভাগ্য আমাদের হয়েছিল। রক্তদান একটি মহৎ গুণ। রক্তদানের মাধ্যমে একটি মানুষের জীবন বাঁচানো যায়, পাশাপাশি একটি পরিবারকে বাঁচানো যায়। আসুন অন্যের জন্য না হলেও নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য রক্তদান করি। প্রত্যেক 4 মাস পর পর রক্তদান করলে আমার শরীরে রক্তের কোনো উপাদান বা কোনো জীবাণু আছে কিনা সে জানতে পারি, নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখার জন্য সহায়তা করি।